আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় মসজিদে ঢুকে গুলি, 2 জন গুলিবিদ্ধ। খুলনার মসজিদে সন্ত্রাসীদের গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে আজ। মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রে জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এমন ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম 45 এবং আলম মণ্ডল 55। তাদেরকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়েছে, আরেকজনের অবস্থা খুবই খারাপ। যার মৃত্যু হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানাবো থানার ব্যারাকে বিষ পান পুলিশ সদস্যের আত্মহত্যার অভিযোগ। বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী 55 নামের এক পুলিশ কনস্টেবল বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে আজ সকালে। তিনি ডিউটি পালন শেষে ব্যারাকে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে এই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় ডিউটি শেষ করে তারপর বাসায় বা ব্যারাকে ফেরত এসে তিনি গ্যাস ট্যাবলেট বা 1 শ্রেণীর কীটনাশক খেয়ে এরপর পরিস্থিতি খারাপ হতে থাকলে তাকে উদ্ধার করে তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। এদিকে দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ এর সদস্যরা। চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে জুলফিকর 22 নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ এর সদস্যরা। তিনি দর্শনা সীমান্ত এলাকায় জয়নগর গ্রামের কালু মৌলবীর ছেলে বলে জানা গেছে। সন্ধ্যার দিকে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর জানাবো ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে গোলাগুলি, 5 পুলিশ সদস্য আহত। নারায়ণগঞ্জের ফতুল্লার মাছদাইর গোদারাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের এক এসআই সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এসআই নন্দন সরকার, পুলিশের এসআই মনির, পুলিশের এএসআই কামরুল হাসান এবং পুলিশের এএসআই মনির হোসেন ও কনস্টেবল আশিক চৌধুরী। এবং সর্বশেষ জানাবো প্রেমিকাকে ধর্ষণে অভিযুক্ত শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার। কুমিল্লার দাউদকান্দি থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জামাত ইসলাম এর ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিশান আহমেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেমের সম্পর্কে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরহাদ জানান যে অভিযুক্ত জিশান আহমেদের সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্কর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগঠনের বিধি অনুসারে তাকে বহিষ্কার করা হলো এবং বিবৃতিতে আরো বলা হয়েছে এই ব্যাপারে যদি ভুক্তভোগী নারী কোনরূপ অভিযোগ করেন তাহলে তদন্ত করে তাকে আইনি সহযোগিতা দেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলনায় মসজিদে ঢুকে গুলি করে 2 জন গুলিবিদ্ধ। অত্যন্ত দুঃখের সংবাদ যে দেশে আবারও এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর এবং এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতি আসলে এই মুহূর্তে সবাইকে ভাবিয়ে তুলেছে। খুলনায় মসজিদে ঢুকে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। খুলনার মসজিদে সন্ত্রাসীদের গুলিতে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন আজ ভোর 5:30টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রে জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এমন ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম 45 এবং আলম মণ্ডল
পঞ্চান্ন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, লোকমান হাকিম উত্তর কাশীপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মণ্ডল এক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হয়। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগার ঘটনা ঘটেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রাজাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তবে কে বা কারা এই ধরনের গুলিবিদ্ধের ঘটনা ঘটিয়েছে সেটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। এই ধরনের ঘটনায় সবাই খুব বেশি হতাশ হয়ে যাচ্ছে, কারণ বিগত 17 বছর ধরে এই ধরনের হত্যা, গুম, নির্যাতন, ষড়যন্ত্র না থাকলেও বর্তমান সময়ে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে এটি আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা বর্তমান সময়ে এটি মনে করি এটি আমাদের জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রম কারোর জন্যই আসলে গ্রহণযোগ্য নয়, কারণ এটি আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে গিয়ে গোলাগুলি 5 পুলিশ সদস্য আহত। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাঝদাইর গোদারঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। সময় এক এসআই সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এসআই কামরুল হাসান, এসআই মনির হোসেন ও কনস্টেবল আশিক। পুলিশের শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির সহ 3 জনকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত 11টার দিকে ফতুল্লার মাঝদাইর গোদারাঘাট এলাকায় ঘটনা ঘটে। ফতুল্লার মডেল থানার ওসি মাহবুব আলম জানান যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 11টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাঝদাইর গোদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। সময় 15 কেজি গাঁজা সহ ফাইটার মনির এবং তার সহযোগী মাসুম ও নাইমকে আটক করা হয়। আটকের খবর পেয়ে মনিরের সহযোগী মাদক কারবারিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় এবং হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে অন্তত 12 রাউন্ড গুলি ছুড়েছে। এই ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছে। সারা দেশ জুড়ে বিএনপি ক্ষমতা আসার পর থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং বিএনপি যতবারই দেশে ক্ষমতায় এসেছে ততবারই দেশ জুড়ে এমন ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ খুবই অসহায় হয়ে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে এই বিএনপি ক্ষমতায় আসার পরই সারা দেশ জুড়ে এমন ঘটনাগুলো ঘটবে। সেটি আসলে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় যতবারই আসছে ততবারই আসলে দেশ জুড়ে এই ধরনের রাহাজানি, সন্ত্রাসী ও সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত বিএনপির। বিএনপি যদি এবারও একই পথে হাঁটে, সেই ভুল করে ভবিষ্যতে তাদের শেখ হাসিনার মতো আরও ভয়াবহ পতন অপেক্ষা করছে। কারণ শেখ হাসিনার উপর যারা আত্মবিশ্বাস রেখেছিল, শেখ হাসিনাও যেমন শেষ সময় পতনের সময় পালিয়ে গেল, বিএনপির অবস্থাও একই কায়দায় চলে যাচ্ছে বলে ইতিমধ্যে সবাই বলাবলি করতে শুরু করেছে। দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এর সদস্যরা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকর 22 নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ এর সদস্যরা। তিনি দর্শনা সীমান্ত এলাকার জয়নগর গ্রামের কালু মৌলবীর ছেলে। শনিবার সন্ধ্যায় দর্শনা গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় সূত্র তথ্য মতে শনিবার সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় ঘড়িকুড়াতে যান জুলফিকরের। সময় দর্শনা গেটে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে বিএসএফ এর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। সঙ্গে থাকা আরও 2 থেকে 3 জন পালিয়ে যেতে পারলেও জুলফিকরকে বিএসএফ এর সদস্যরা মারধর করতে করতে ভারতীয় অংশে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এই ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে জানা গেছে জয়নগর গ্রামের কয়েকজন যুবক 0 পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা গেটে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা
করছিল। এ সময় বিএসএফের সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকরকে আটক করে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবির অধিনায়ক জানিয়েছে যে আটক যুবককে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা জানতে পেরেছে এবং এরপর তাকে হয়তো ভারতের অন্য কোনো রাজ্যে নিয়ে গেলে তিনি আর ফেরত আসতে পারবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। কি থেকে কি হয়ে যায় সেটি কেউ আসলে বলতে পারছে না বলে এমন কথাই নিশ্চিত হওয়া গেছে। থানার ব্যারাকে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যার অভিযোগ। বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী ৫৫ নামের এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ ব্যারাকে বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছে সহকর্মীরা। পুলিশের সূত্র থেকে জানা গেছে রাতে দায়িত্ব পালন শেষে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন কনস্টেবল ফারুক গাজী। ধারণা করা হচ্ছে এরপর আজ সকালে কোনো এক সময় তিনি ব্যারাকে বসে গ্যাস ট্যাবলেট এক ধরনের কীটনাশক সেবন করে পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদ ইসলাম জানিয়েছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারুক গাজী একটি চিরকুটে লিখে গেছেন, তবে চিরকুট কি লেখা রয়েছে, আত্মহত্যার কারণ কি হতে পারে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ কোনো তথ্য দিতে পারেনি। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ পুলিশের কনস্টেবলের মৃত্যুতে থানায় শোকের ছায়া নেমে এসেছে। থানার বাকি সদস্যরা বলেছেন যে হয়তো পারিবারিক কোনো কলহ থাকতে পারে, তার উপর অনেক প্রেশার দেয়া হতে পারে বাড়ি থেকে। এ কারণে তিনি হয়তো সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেনি এবং তিনি হয়তো আত্মহত্যা করেছেন বলে এমন কথাই শোনা যাচ্ছে। তবে আসলে কি হয়েছে বিষয়টি সে সম্পর্কে দীর্ঘ তদন্ত শেষে আসলে জানা যাবে। আমরা আরো মনে করি বর্তমান সময়ে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে আমাদের সবার মনের মধ্যে এক ধরনের এক জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। দেখা যাক বিষয়গুলো আসলে কি হয় এবং কোন দিকে যায় সেটি আসলে আমাদের সবাইকেই ভাবিয়ে তুলছে। পুরো পরিস্থিতি কি হতে চলেছে সেটি আমরা বলতে পারছি না।